হেই, কি অবস্থা সবার? আমি দীপ দুর্লভ। আমার সাথে অলরেডি তোমাদের অনেকগুলো ক্লাসে দেখা হয়েছে। আজকে আমরা মূলত কনিক্সের একটি ক্লাস নিব। সো আজকে কনিক্সের কোনো জটিল ক্লাস আমরা নিব না। আজকে মূলত আমরা দেখব যে কনিক্স জিনিসটা ভিজুয়ালাইজ কিভাবে করতে হয়। সো প্রথমে আমরা দেখব যে কোণ থেকে কিভাবে কনিক্স আসে। তারপর আমরা দেখব যে ই বা উৎকেন্দ্রিকতার মানের পরিবর্তনের জন্য কনিক্সের আকৃতির পরিবর্তন কিভাবে হয়। এরপরে আমরা দেখব 1/e এর মানের পরিবর্তনের জন্য কনিক্সের আকার কিভাবে পরিবর্তিত হয়, যেটা একটি খুবই এক্সক্লুসিভ টপিক, আর কোথাও পাবা না। দেন ফাইনালি আমরা দেখব যে এই ম্যাথের জগতে যত সরলরেখা আছে বা বৃত্ত আছে বা পরাবৃত্ত আছে, এরা সবগুলোই একই রকম দেখতে। হয়তো কোনোটি বড়, হয়তো কোনোটির কোণের মান ভিন্ন। সো আমরা শুরু করি আজকের ক্লাসটি। আমরা চিত্রে 4টি ছবি দেখতে পারতেছি যে দুটি কনিক্স, একটি নিচে আর একটি হচ্ছে উপরে। দুটি কোণ, একটি নিচে এবং আরেকটি উপরে আছে, এবং এরকম 4টি চিত্র আছে। সো প্রথমে কনিক্স পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে কনিক্স জিনিসটা কি, তাই না? সো কনিক্স মূলত কোণকের কর্তিত অংশ। সো এর জন্যই আমরা এই 7টি চিত্রে কোণককে 7 ভাবে কেটেছি। সো প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোণকের হেলানো তল বরাবর বা হেলানো তলের সমান্তরালভাবে কোণকটি কাটা হয়েছে। দ্বিতীয় চিত্রে আমার ভূমির সমান্তরালভাবে কোণকটি কাটা হয়েছে, এবং পরবর্তী চিত্রগুলোতেও আমার ভিন্ন ভিন্নভাবে কোণকটি কাটা হয়েছে। সো আমরা যদি দ্বিতীয় চিত্রটা নিয়ে আলোচনা করি, আমরা দেখতে পারবো যে যদি একটি কোণককে ভূমির সমান্তরালভাবে কাটা হয়, তবে এই মাঝে যে আকৃতিটা গঠন হয় সেটি হচ্ছে মূলত একটি বৃত্ত, ঠিক আছে? আর প্রথম চিত্রে আমরা যে জিনিসটি দেখতে পারতেছি, যদি হেলানো তলের সমান্তরালভাবে কোনো একটি কোণককে কাটা হয়, সেই ক্ষেত্রে এখানে যে আকৃতিটি তৈরি হয় এটি হচ্ছে একটি পরাবৃত্ত। সো এটি একটি পরাবৃত্ত। এবং যদি ভূমির সমান্তরাল এবং হেলানো তলের মাঝ বরাবর যে কোনো কোণে কাটা হয়, তবে যে টাইপের আকৃতি পাওয়া যায় সেটি হচ্ছে একটি উপবৃত্ত, ঠিক আছে? সো আমরা এই জিনিসটা আরেকবার ক্লিয়ার করি যে ভূমির সমান্তরালভাবে কাটলে আমরা পাচ্ছি বৃত্ত, এবং ধীরে ধীরে যখন আমরা কোণকে বাড়িয়ে দিচ্ছি তখন সেটি হয়ে যাচ্ছে উপবৃত্ত, এবং যখন তুমি এটা হেলানো তলের সমান্তরালভাবে কাটছো তখন সেটি হয়ে যাচ্ছে পরাবৃত্ত। এবং তুমি যদি হেলানো তলের থেকেও বেশি কোণে কাটো, তখন যে স্ট্রাকচারটা পাওয়া যাবে সেটি একটি অধিবৃত্ত। সেটি একটি অধিবৃত্ত। সো আমরা মোটামুটি এই যে 4টে স্ট্রাকচার পেলাম, প্যারাবোলা, সার্কেল, ইলিপস অ্যান্ড হাইপারবোলা, এই 4টে স্ট্রাকচারকেই মূলত বলা হয় কনিক্স। সো এখন আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখতে পারবো নিচে যে 3টা স্ট্রাকচার, এদের আমরা কিন্তু কনিক্স ডাইরেক্টলি বলতে পারি না, কিন্তু এই যে দুটি কোণক আছে, এদের মাধ্যমে আমরা এই 3টে স্ট্রাকচারও পেতে পারি। সো আমরা দেখি এই 3টে স্ট্রাকচার কীভাবে পাওয়া যায়। সো প্রথম যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা পাবো যদি আমরা একটি কোণককে ঠিক মাঝ বরাবর কাটি। ঠিক মাঝ বরাবর কাটলে আমরা যে দেখব যে যুগল সরলরেখা টাইপ একটি স্ট্রাকচার পাওয়া যায়। এবং যদি আমরা কনিকটিকে একদম প্রান্ত বরাবর হেলানো তল বরাবর কাটি, তবে আমরা যে স্ট্রাকচারটি পাবো সেটি হচ্ছে একটি সরলরেখা। এবং কনিক্সটিকে যদি ঠিক ভূমির সমান্তরালভাবে সেন্টার দিয়ে যায়, অর্থাৎ সেন্টার দিয়ে যদি আমরা কর্তন করি, সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি পাবো সেটি হচ্ছে একটি বিন্দু। এখন কথা হচ্ছে যে আমরা একটু আগে বললাম যে কনিক্স মূলত 4 প্রকার। তাহলে এরা কারা? এরাও তো আমরা কোণ দিয়েই তো এদেরকে আমরা ব্যাখ্যা করতে পারতেছি, যুগল সরলরেখা বা বিন্দু। সো এদের মূলত বলা হয় ডিজেনারেট কনিক্স, কারণ এদেরকে মূলত উপরের কনিকগুলো দ্বারাই ব্যাখ্যা করা যায়। আমরা যদি সাপোজ বিন্দুর কথা ভাবি, আমরা দেখতে পারবো যে একটি বৃত্ত হওয়ার শর্ত কি ছিল, যে ভূমির সমান্তরালভাবে কনিক্সকে কাটতে হবে। তুমি যদি এই বরাবর একটি কনিক্সকে কাটো ভূমির সমান্তরালভাবে, তবে তুমি একটু এই মোটামুটি একটি সাইজের একটি বৃত্ত পাবে, এবং তুমি যখনই আরো নিচ বরাবর কাটতে যাবে তখন বৃত্তের যে ব্যাসার্ধ সেটা বাড়তে থাকবে, এবং তুমি যখন এই প্যারালাল অক্ষটাকে আরো উপর বরাবর নিতে থাকবে তখন বৃত্তের আকৃতি কি আরো ছোট হতে থাকবে। এবং যখনই তুমি একদম সেন্টার বরাবর দুটি কোণক যেখানে মিলিত হয়েছে সেই বরাবর তুমি ভূমির সমান্তরাল ভাবে কোনো একটা অংশ কাটবে, তখন তুমি পেয়ে যাবে বিন্দু। সো আলটিমেটলি কি দাঁড়ায়, এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে বিন্দু জিনিসটা বৃত্তর কনসেপ্ট থেকে ব্যাখ্যা করা যায়। সেম ভাবে তুমি উপবৃত্তর কনসেপ্ট থেকেও তুমি বিন্দু ব্যাখ্যা করতে পারবে। তুমি উপবৃত্ত যদি এই বরাবর কাটো, তুমি একটা উপবৃত্ত পাচ্ছ, তুমি যখন আরো দূরে গিয়ে উপবৃত্ত কাটতে চাবা তখন তুমি আরো বড় মাপের উপবৃত্ত পাবে। তুমি যতই কাছাকাছি আসবা বিন্দুটার কাছাকাছি আসবা,
ততই উপবৃত্তটি ছোট হতে থাকবে এবং আলটিমেটলি তুমি যদি বিন্দু বরাবর কাটতে যাও তখন সেটি একটি সেন্টার বরাবর কাটতে যাও তখন সেটি একটি বিন্দু উপবৃত্তের মতো হয়ে যাবে। সো এই হচ্ছে আমার ব্যাপারটা, যে আমরা এখান থেকে খুব ইজিলি বলতে পারলাম যে বিন্দু জিনিসটাকে বৃত্ত বা উপবৃত্ত দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছে। ঠিক আছে, সেম ভাবে এখন আমরা সিঙ্গেল লাইন বা সরলরেখার একটি সরলরেখার কথা ভাবি। সো নর্মালি প্যারাবোলা বা পরাবৃত্তের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পরাবৃত্তের ক্ষেত্রে হেলানো তল বরাবর আমাদেরকে কোণটিকে কাটতে হয়। সো তুমি যদি হেলানো তল বরাবর ধীরে ধীরে দূরে নিয়ে যাও তোমরা বিভিন্ন ধরনের প্যারাবোলা পাবে, কিন্তু তুমি যখন ধীরে ধীরে কাছে নিয়ে আসবে তখন যেটা হবে যে তুমি যখন একদম হেলানো তলের কাছে চলে আসবে তখন দেখবে যে এই জিনিসটা একদম হেলানো তল স্পর্শ করে গিয়েছে এবং তখন সেটার প্যারাবোলাই থাকবে না, তখন সেটা অনেকটা সরলরেখার মতো হয়ে যাবে। সো সরলরেখাকে তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারলাম? পরাবৃত্ত দিয়ে। সো সরলরেখা হচ্ছে একটা পরাবৃত্ত যখন আমার কাটকর্তিত অংশ হেলানো তলের সমান্তরাল নয় বরং হেলানো তলের উপর দিয়ে যায়। সেম ভাবে আমরা যদি নেক্সট কেসের কথা ভাবি যে যুগল সরলরেখা জিনিসটা কি? সো যুগল সরলরেখা জিনিসটা মূলত একটি হাইপারবোলা। সো তুমি যদি হাইপারবোলাকে দেখো তুমি দেখতে পারবা এখানে এই যে দুটি হাইপারবোলার মাঝে তোমার একটা ডিস্টেন্স থাকে, তাই না? সো তুমি যদি এই বরাবর হাইপারবোলাটিকে কাটো তুমি একটা ডিস্টেন্স পাবে, তুমি যখন দূরে যাবে তখন দেখবে এই ডিস্টেন্সটা আমার বৃদ্ধি পেয়ে যায় এবং তুমি যখন কাছে আসবে তখন এই ডিস্টেন্সটা আরও কাছে চলে আসে বা ছোট হয়ে যায়। সো তুমি যদি ঠিক মাঝ বরাবর কাটো তবে দেখা যাবে যে এই দুটি অধিবৃত্তের মাঝের যে ডিস্টেন্সটা সেটা আর থাকবে না এবং তখন সেটা একটি যুগল সরলরেখা হয়ে যাবে। ঠিক আছে, নর্মালি তোমার অধিবৃত্ত এই যে এরকম হয়, অধিবৃত্ত এরকম হয় এবং তুমি যখনই তোমার বিন্দুর যত কাছাকাছি যাবে তখন অধিবৃত্তটা ধীরে ধীরে ছোট হতে থাকবে এবং তখন একটা পর্যায়ে গিয়ে অধিবৃত্তটা আমার যুগল সরলরেখায় পরিণত হয়ে যাবে। সো এখান থেকে আমরা জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে যুগল সরলরেখাকে হাইপারবোলার মাধ্যমে ব্যাখ্যা করা যাচ্ছে, সরলরেখাকে প্যারাবোলার মাধ্যমে ব্যাখ্যা করা যাচ্ছে এবং বিন্দুকে আমরা বৃত্তের মাধ্যমে ব্যাখ্যা করতে পারতেছি। সো এই জন্য এই যে তিনটা স্ট্রাকচার আছে এদেরকে কনিক্সের অন্তর্ভুক্ত ধরে না, বরং এই যে উপরের চারটে স্ট্রাকচার আছে এদেরকেই বেসিক কনিক হিসাবে ধরা হয়। তো আমরা আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছি। এখন আমরা এই যে চিত্রটা আছে এই চিত্রটা দেখি। সো এই চিত্রটা অলরেডি আমরা ব্যাখ্যা করে আসছি যে যদি একটি কোণকে ভূমির সমান্তরালভাবে কাটা হয়, এটাকে আমরা 0 ডিগ্রি ধরতে পারি, সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি পাই সেটি হচ্ছে একটি সার্কেল। এবং তুমি যদি হেলানো তলের সমান্তরালভাবে কাটো, এটা আমরা এস্টিমেট ধরে নিলাম 60 ডিগ্রি, তুমি যদি 60 ডিগ্রি বরাবর বা হেলানো তলটা ধরে নিলাম 60 ডিগ্রি বরাবর আছে এই বরাবর কাটো তবে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে একটি প্যারাবোলা। এবং তুমি যদি এর মাঝ বরাবর যে কোনো অ্যাঙ্গেলে কাটো সেটা হতে পারে 30 ডিগ্রি বা 40 ডিগ্রি, সো তখন যে তুমি স্ট্রাকচারটা পাবা সেটা হচ্ছে একটি উপবৃত্ত। সো বৃত্ত, উপবৃত্ত, দেন পরাবৃত্ত। এবং তুমি যদি পরাবৃত্তের থেকেও বা হেলানো তলের থেকেও বেশি কোণে কাটো, যেরকম এই যে হাইপারবোলার কেসটাতে দেখা যাচ্ছে, তখন তোমার স্ট্রাকচারটা অধিবৃত্ত হয়ে যাবে, তাই না? যে তুমি হেলানো তল বরাবরও না এর থেকেও বেশি কোণে কাটতেছো, সো তখন তুমি একটি অধিবৃত্ত পাবা। সো আমরা আশা করি বুঝতে পারছি ব্যাপারগুলো। দেন এখানে আরও কয়েকটি বিষয় আমরা দেখতে পারি যে তুমি যদি 0 ডিগ্রির ছোট কোনো কোণে কাটতে সেক্ষেত্রে কিন্তু তুমি উপবৃত্ত পেতে, তাই না? আবার তুমি যদি 90 ডিগ্রির বড় কোনো কোণে কাটো সেক্ষেত্রেও তুমি আলটিমেটলি অধিবৃত্ত পাবে। সো এই কেসগুলো আমাদের আপাতত জানতে হবে না, আমাদের 90 ডিগ্রি পর্যন্ত, আমরা 90 ডিগ্রি পর্যন্ত যদি জানি তাহলেই আমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। 0 ডিগ্রিতে সার্কেল, 0 থেকে বড় যে কোনো কোণে উপবৃত্ত, হেলানো তল পর্যন্ত কোণে আমরা উপবৃত্ত পাবো এবং হেলানো তল বরাবর কোণে আমরা পাবো পরাবৃত্ত এবং তার থেকে বড় কোণে আমরা পাবো অধিবৃত্ত। সো এবার আমরা ফাইনালি আরেকটা জিনিস ক্লিয়ার করি এখানে, যে আসলে কনিক ব্যাখ্যা করার জন্য আমার দুটি কোণই কেন লাগতেছে, আমরা তো একটি কোণ দিয়েও কনিক্স ব্যাখ্যা করতে পারতাম। সো এই জিনিসটার উত্তর তোমরা চিত্র দেখলেই বুঝতে পারবে যে যখন আমরা একটি প্যারাবোলা ব্যাখ্যা করতেছি তখন কিন্তু আমার এই নিচের কনিক্সটা ইউজই হচ্ছে না। আবার যখন আমরা বৃত্ত ব্যাখ্যা করতেছি তখনও এই নিচের কনিক্স আমার ইউজ হয় নাই। যখন আমরা উপবৃত্ত ব্যাখ্যা করলাম সেম টু সেম বিষয়, যে আমার নিচের যে পার্টটা এটা কখনোই ইউজ হচ্ছে না, কিন্তু
কিন্তু যখনই তুমি অধিবৃত্তের দিকে শিফট হবে ধীরে ধীরে, তখন দেখবে যে তুমি যদি শুধুমাত্র উপরের পার্ট নিয়ে কাজ করো, তবে এই অধিবৃত্তের নিচের পার্টটুকু মিসিং হয়ে যায়। তো তখন আমরা যে অধিবৃত্তটি পেতাম সেটা হতো এরকম দেখতে, আর এই যে এই পার্টটা যেটা থাকতো এটা আমার মিসিং হয়ে যেত। সেখান থেকে কি বলা যায়? এখান থেকে বলা যায় যে যদি আমি দুটি কোণক ছাড়াই কনিক্স ব্যাখ্যা করতে চাই, তবে অধিবৃত্তের একটি পার্ট পাওয়া যাবে না এবং আমাদের যে কনসেপ্ট থাকবে সেটি একটি ভুল কনসেপ্টে রূপান্তরিত হবে। তো আশা করি আমরা এই টপিকগুলো বুঝতে পারছি। তাহলে আমরা এখন নেক্সট টপিকে যেতে পারি।